ভরসা রাখো প্রফুল, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ডাক্তার বাবু, আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি পৌঁছে যাব। ভরসা রাখো প্রফুল, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই অপরাধীগুলো না যে কোনো বাহানা বানিয়ে দেয় হার্ট অ্যাটাক হয়ে গেছে, যাতে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া যায়। আর তাছাড়া এই মামলাটাও এই হসপিটালের মালিক রঞ্জিত, ডক্টর রঞ্জিতই তো। ডোন্ট ওরি সুশীলা দেবী, অপারেশনের পর দুটো ব্লকেজই ক্লিয়ার হয়ে যাবে। রঞ্জিত বাবু, সিগারেট আনবো আপনার জন্য? দেখুন, আপনাকে আমায় কথা দিতে হবে যে এই অপারেশনের পর আপনি সিগারেট খাওয়া একদম ছেড়ে দেবেন। ভেরি গুড। ডাক্তারবাবু দেখুন না, ও কেমন নিঃশ্বাস নিতে পারছে না। প্রফুল, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি আছি না, আমরা কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছবো। প্রফুল, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি না। ডাক্তারবাবু তাড়াতাড়ি করুন। স্যার, স্যার বাইরে মিডিয়ার লোকেরা কিছুতেই যেতে চাইছে না। ওরা ভাবছে এই সার্জারি এটা পুরোটাই নাটক। কি? আচ্ছা, তুমি একটা কাজ করো, প্যাথোলজি ল্যাব অ্যাসিস্ট্যান্ট সঞ্জীবের থেকে রঞ্জিত বাবুর রিপোর্টটা আনাও। স্যার আমি রিপোর্টের কথা বলে দিয়েছি, ওটা এক্ষুনি চলে আসবে। দেখুন, দেখুন আপনারা শান্ত হন। স্যার, ইনি ডক্টর কমলেশ, কিছু বলুন। ইনি ডক্টর রঞ্জিতের অপারেশন করবেন। ডক্টর কমলেশ, এই হার্ট অ্যাটাকটা কি সত্যি নাকি ইনকোয়ারি থেকে বাঁচবার জন্য একটা নাটক? দেখুন, আমি ডক্টর রঞ্জিতকে নিজে পরীক্ষা করেছি। ওনার কন্ডিশন খুব একটা ভালো নয়, আর যদি ওনার অপারেশন ঠিক সময় না হয় তাহলে ওনার বাঁচা অসম্ভব। ইউ আর আন্ডারস্ট্যান্ড দ্যাট? কিন্তু অর্গান ট্রান্সপ্লান্ট র্যাকেটে নাম আসবার পরেই এই হার্ট অ্যাটাকটা হলো, এটা কোনো কাকতালীয় ঘটনা নিশ্চয়ই নয়। হার্ট অ্যাটাক ওই কেসের আগে এসেছিল কি ওই কেসের পরে এসেছিল এটা আমি জানি না। আমি শুধু এটা জানি যে এখানে কোনো নাটক, কোনো ড্রামা চলছে না। আমরা তো এটাও জানি যে কয়েক বছর ধরে আপনি ডক্টর রঞ্জিতের বন্ধু। আপনারা কি বলার চেষ্টা করছেন? হ্যাঁ, মিস্টার রঞ্জিত আর আমি বন্ধু, এটা ঠিক, কিন্তু মিস্টার রঞ্জিত কোনো র্যাকেটের সাথে যুক্ত আছে কি যুক্ত নয় তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি শুধু এইটা জানি যে এখানে কোনো নাটক চলছে না, কোনো ড্রামা চলছে না। স্যার এই নিন। দিন। এই দেখুন, এই হলো তার প্রমাণ। এই হলো লিপিড প্রোফাইলের রিপোর্ট। এই দেখুন ওর কোলেস্টেরল কিভাবে বাড়ছে। এই হলো ট্রাইগ্লিসারিড দেখুন। আর এই হলো ওর হার্টের স্ক্যান দেখুন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওনার যে দুটো মেন আর্টারি আছে ওটা পুরোপুরি ব্লক আছে। এটা ক্লিয়ার করা খুবই প্রয়োজন। আমি জাস্ট ওটাই করবার চেষ্টা করছি। কাল সকালে ওনার অপারেশন হবে, আর আপনাদের যা কিছু প্রশ্ন করবার আছে ওনার অপারেশনের পর, ওনার জ্ঞান ফেরার পর ওনার থেকে জেনে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বলুন। ওয়েল ডান টিম, অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন সমস্ত ব্লকেজ ক্লিয়ার হয়ে গেছে। এখন উনি বিপদমুক্ত। বিনীত, ড্রেসিং করে দাও। ইয়েস স্যার। স্যার ওনার হার্ট অ্যাটাক হয়েছে। বিনীত, ওকে ইঞ্জেকশন দাও রাইট নাও। অক্সিজেন চেক করো ফাস্ট। এটা কিভাবে হয়ে গেল? আমরা বাঁচাতে পারলাম না। মৃত্যু নয় অফিসার, খুন হয়েছে। মার্ডার? হ্যাঁ। কিন্তু ডক্টর রঞ্জিতের মৃত্যু তো
হার্ট অ্যাটাকে হয়েছে না? হার্ট অ্যাটাক তো হয়েছে, কিন্তু নিজে নিজে হয়নি। মানেটা কি বলতে চাইছেন? আসুন, আমি আপনাদের দেখাচ্ছি, আসুন। এই দেখুন স্যার, এইটা হলো রঞ্জিতের হার্টের স্ক্যান, যেটা ওর অপারেশনের আগে করা হয়েছিল। এই দুটো আর্টারি, এটা প্রথমটা যেটা প্রায় 50% ব্লকেজ আছে, আর যেখানে দ্বিতীয়টা প্রায় 80% ব্লকেজ। আর এই দ্বিতীয় স্ক্যানটা দেখুন স্যার, যেটা সার্জারির ঠিক পরে পরেই নেওয়া হয়েছিল, যেখানে কোনো ব্লকেজ কিন্তু একদমই নেই। তার মানে এইটা হলো যে আমাদের অপারেশন একদমই সফল হয়েছিল, কিন্তু তারপর হঠাৎ ডক্টর রঞ্জিতের হার্ট অ্যাটাক হলো, আর আমরা ওকে বাঁচাতে পারলাম না। এই জন্য কি আপনি বলছেন ডক্টর রঞ্জিতের হার্ট অ্যাটাক করেনি, বরং কেউ তাকে মেরেছে? স্যার, আমার পুরো বিশ্বাস যে ডক্টর রঞ্জিতের হত্যাই হয়েছে। এখন চমকে দেওয়ার মতো কথা হলো এই যে এইখানে একটা ব্লকেজ আছে, যেটা সার্জারির আগের স্ক্যানে ছিলই না, আর এটারই কারণে আর্টারিতে 100% ব্লকেজ হলো, আর যেটার কারণে ডক্টর রঞ্জিতের মৃত্যু হলো। হ্যাঁ, কিন্তু ডক্টর অপারেশনের সময়ও তো রক্ত জমে যেতে পারে, সেটার কারণে হয়তো হার্ট অ্যাটাক করেছে। হয় স্যার, কিন্তু এত বড় ব্লকেজ 1 মিনিটে হতে পারে না, এর জন্য অনেক বছর সময় লাগে। সকাল 7টার সময় যখন আমরা এই প্রথম স্ক্যানটা করলাম, তো এখানে কোনো ব্লকেজ ছিলই না স্যার। জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে এত বড় ব্লকেজ কি করে হতে পারে স্যার, বলুন? ডাক্তারবাবু, কেউ কি এইভাবে কারোর আর্টারি ব্লক করে দিতে পারে? কে যে এটা কিভাবে এটা করলো, এটা তো আমারও জানা নেই। সেটা আমরা খুঁজে বের করব, কিন্তু ডক্টর শুধু এটা বলুন আমাকে, এটা কে করেছে, কে করতে পারে আমাকে বলুন। আমার তো মনে হয় না রঞ্জিতের মতো ভালো মানুষের সাথে কেউ এরকম করতে পারে। কিন্তু ডক্টর রঞ্জিত উনি না যার উপরে ওই অর্গান ট্রান্সপ্লান্টের গন্ডগোলের ব্যাপারে ওই কেস চলছিল? হ্যাঁ, চলছে, কিন্তু ওই ব্যাপারে আমি খুব একটা জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর অভিজিৎ। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর ডক্টর সালুকে পুরো ব্যাপারটা ডিটেলসে বলে দিও। ভেরি ইন্টারেস্টিং। আই নো। বস, হ্যাঁ, বস, ডক্টর কমলেশের সন্দেহ একদম ঠিক ছিল। রঞ্জিতকে খুনই করা হয়েছে। ওর আর্টারিতে ব্লকেজ ছিল না, ব্লকেজ করা হয়েছিল। ব্লকেজ করা হয়েছে মানে? একদম চমকে যাওয়ার মতো ব্যাপার। আরে নতুন কিছু বলো। নতুন কথা বলছি, এসো। এই দেখো বস, এইটা মানুষের হৃৎপিণ্ড, আর এইটা হচ্ছে ওই ব্লাড ভেসেলস, আর্টারিজ, যার মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে রক্ত যাতায়াত করে। আর এই আর্টারি দুভাবে ব্লক হতে পারে বস। যদি রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়ে যায়, আর আর্টারির মধ্যে চর্বি জমা হয়ে যায়। এই দেখো এর ক্লট সেকশন, এইগুলো এখানে চর্বি জমা হতে থাকে, আর চর্বি জমা হয়ে গেলেই আর্টারি ব্লক হয়ে যায়। আর দ্বিতীয়ত, যে কোনো কারণে রক্ত জমাট বেঁধে গেলে সেটাও আর্টারিকে ব্লক করে দিতে পারে। এর সার্জারিতে এই যে দুটো ব্লকেজ ছিল, এগুলো সার্জারির কারণে ক্লিয়ার হয়ে গেছিল। ঠিক আছে, কিন্তু এনার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের কারণেই, আর সেইটা হচ্ছে এই তৃতীয় আর্টারির ব্লকেজ, যার কারণে ওর মৃত্যু হয়েছে। আর এই ব্লকটার কারণটাও অন্য। ব্লকটা অন্যভাবে হয়েছে তার মানে? এর কারণ হচ্ছে পলি অ্যাক্রিলিক পলিমার। হ্যাঁ, পলি অ্যাক্রিলিক পলিমার? হুম। এটা কোনো বিপজ্জনক কেমিক্যাল নাকি? না ফ্রেডি স্যার, এই কেমিক্যাল অলমোস্ট সব বাড়িতেই পাওয়া যায়। আমি দেখাচ্ছি আপনাকে। এই ডাইপারটা দেখছেন? এই কেমিক্যাল সমস্ত ডাইপার আর স্যানিটারি ন্যাপকিনের ভেতরে পাওয়া যায়, আর এর কাজ হলো কোনো লিকুইড বা তরল পদার্থকে জেলে পরিণত করা। এই যে এটা হলো পলিঅ্যাক্রিলিক পলিমারের ক্রিস্টাল। এখন আমি এটাকে জলে ভেজাবো। আরে সত্যিই তো জেল হয়ে গেল। ডক্টর সারিকা, এটা কোনো জাদু নাকি? জাদু নয় ফ্রেডি, সায়েন্স। বস, এই কেমিক্যালটাকে ওয়াটার লকও বলা হয়। এটা নিজের আয়তনের থেকে কয়েকশো গুণ জলকে বা যে কোনো তরলকে নিজের মধ্যে শুষে নিতে পারে। আচ্ছা।
এই জন্যই ডাইপার্স আর স্যানিটারি ন্যাপকিনে ব্যবহার করা হয়। আর স্যার, রঞ্জিতের আর্টারির অটোপসিতে এই কেমিক্যাল পাওয়া গেছে। বস, এই কেমিক্যালটা নিজে নিজেই তো শরীরের মধ্যে ঢুকতে পারে না। সার্জারির সময়ই হয়তো ঢুকেছে এই মারাত্মক কেমিক্যালটা, যেটার কারণে ওর রক্তটা জেলে পরিণত হয় আর ওর আর্টারি ব্লক হয়ে যায় আর ওর মৃত্যু হয়। কিন্তু না, হতে পারে না সালুখে। সার্জারির সময় পলিঅ্যাক্রিলিক পলিমার ওর শরীরে পুশ করা হয়নি। তাই যদি হতো তাহলে ওই মুহূর্তে, সার্জারির মুহূর্তে ওর রক্ত জেলে পরিণত হতো আর ব্লকেজ হতো আর ওর সঙ্গে সঙ্গে মৃত্যু হতো। সার্জারি 2 ঘন্টা ধরে হয়েছে, আর তাছাড়া সার্জারি সাকসেসও হয়েছে। 2টো ব্লকেজ ছিল, সেটাও ঠিক করা হয়েছে। কিন্তু এই তৃতীয় ব্লকেজটা অনেক পরে আসে। তার মানে হলো পলিঅ্যাক্রিলিক পলিমার ওকে পরে দেওয়া হয়েছে সার্জারির পরে। আর এটা তো ডক্টর কমলেশের টিমেরই কেউ দিয়ে থাকবে, ওদেরই মধ্যে কেউ। এরকম কোনো কেমিক্যালের ব্যবহার সার্জারিতে হয় না স্যার। জানি আমরা ডক্টর, এই পলিঅ্যাক্রিলিক পলিমার সার্জারিতে ব্যবহার হয় না। সেই জন্যই সন্দেহ হচ্ছে কেউ এটা ডক্টর রঞ্জিতকে জেনে শুনে দিয়েছে। আর আমরা সন্দেহ করছি সে আপনাদেরই মধ্যে কেউ, আপনাদের মধ্যে কেউ। এ আপনি কি বলছেন স্যার? স্যার, এটা আমাদের বেস্ট ডক্টরস আর নার্সদের টিম। এখানে কেউ ক্রিমিনাল নয় স্যার। ক্রিমিনালদের আমাদের মতনই দেখতে, বুঝেছেন আপনি? আকাশ থেকে পড়ে না। কিন্তু স্যার, এই হসপিটাল থেকে আমাদের সংসার চলে, আমরা আমাদের মালিককে কেন মারবো? আর স্যার, ডক্টর রঞ্জিতের সাথে আমাদের কোনো শত্রুতাও ছিল না, তবে ওনাকে মেরে কি লাভ হবে? ডক্টর, আপনি বললেন যে এই কেমিক্যাল সার্জারিতে ব্যবহার করা হয় না, কিন্তু যেসব যন্ত্র, ইনস্ট্রুমেন্টস সার্জারিতে ব্যবহার করা হয় সেগুলো এরকম নয় তো কেউ এই কেমিক্যালকে ওই যন্ত্রপাতিতে লাগিয়ে দিয়েছিল? অপারেশন করার সময় আপনারা কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিলেন? স্যার, সবার প্রথমে আমরা অ্যানেস্থেসিয়া মানে অজ্ঞান করবার ইঞ্জেকশন দিয়েছিলাম। ব্যাস একটা নিডল, একটা সিরিঞ্জ আর ইঞ্জেকশনই ব্যবহার করেছিলাম। অ্যাকচুয়ালি জিনিসগুলো একদম ভ্যাকুম প্যাক হয়। এগুলোকে শুধুমাত্র অপারেশনের সময়ই খোলা হয়। আমি ডক্টর কমলেশকে শেড দিয়েছিলাম, আর আমি পুরোপুরি চেক করেছিলাম যে ওই ভ্যাকিউম প্যাক ছিল। আর হ্যাঁ স্যার, আমরা ওষুধ আর রক্ত দেওয়ার জন্য কিছু টিউবের ব্যবহার করেছিলাম, যেমন আইভি টিউব, ক্যাথিড্রাল এটসেট্রা। এই সব কিছু আমি দেখতে চাই। একটা সার্জারিতে ব্যবহার করা জিনিস আমরা আর দ্বিতীয়বার ব্যবহার করি না, ওটা জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়। আর ওই সব জিনিস কালই আমি পাঠিয়ে দিয়েছিলাম, আর এখন তো সব। ওই জিনিসগুলো এখন কোথায় আছে? কোথায় এগুলো ডিস্ট্রয় করেন? স্যার, ইনসিনেটর রুমে। ইনসুলেটর রুমে? হেডরিক, সারিকা, যাও গিয়ে দেখো তাড়াতাড়ি। দাঁড়াও বলছি, এটা তাড়াতাড়ি বাইরে বের করো, আমরা সিআইডি থেকে আসছি, তাড়াতাড়ি বের করুন তাড়াতাড়ি। আমি এটাকে ইমিডিয়েটলি চেক করে আপনাকে বলছি। স্যার, হ্যাঁ স্যার, একটা আইভি টিউব, আইভি ব্যাগ আর সেন্ট্রাল অ্যালাইন থেকে আমি পলিঅ্যাক্রিলিক পলিমারের ট্রেসেস পেয়েছি। কি? কি ডক্টর? কে ডক্টর রঞ্জিতকে আইভি টিউব আর আইভি ব্যাগ লাগিয়েছে? ডক্টর নিতু স্যার। হ্যাঁ স্যার, আমি ওনার ওই সেন্ট্রাল আইভি লাইন লাগিয়েছিলাম, কিন্তু আমি জানি না ওর মধ্যে ওই কেমিক্যাল কি করে এলো।
যদি আপনি না জানেন তাহলে কে জানবে? ওই টিউবে আমরা কেমিক্যালের ট্রেসেস পেয়েছি। ওই টিউব আপনিই লাগিয়েছিলেন। দেখো ডক্টর নিতু, কেন এটা তুমি করেছো? কেন করেছো? স্যার প্লিজ আপনি আমায় বিশ্বাস করুন, আমি এরকম কিচ্ছু করিনি। আর আমি এরকম কেন করব স্যার? স্যার আমি একজন গোল্ড মেডেলিস্ট। ডক্টর হওয়া আমার স্বপ্ন ছিল, আর এটা আমার প্রথম জব। রঞ্জিত স্যারকে মেরে আমি কি পাবো স্যার? এসিপি স্যার, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আপনি আমাদের মধ্যে কাউকে সন্দেহ করবেন না। আমাদের মধ্যে কেউ এ কাজ করতে পারে না। আপনি ভাবুন, কেউ যদি আমাদের মধ্যে এটা করতে হতো, আমরা নিজেরাই আপনাদের ডাকতাম কেন? চুপ করুন। ব্যাস, ওই কেমিক্যাল আইবি টিউব আইবি ব্যাগ থেকে পেয়েছি আমরা, আর সেটা ডক্টর নিতু লাগিয়েছে। যদি ডক্টর নিতু না লাগিয়ে থাকে তাহলে কে লাগিয়েছে? আছে কোনো উত্তর? হ্যাঁ সালুখে। কি? দেখো সালুখে, একটু আগে তুমি বললে পলিঅ্যাক্রিলিক পলিমার দিয়ে যে কোনো লিকুইড কয়েক সেকেন্ডে জেলে পরিণত করা যায়। এখন তুমি বলছো ডক্টর রঞ্জিতের সার্জারির আগে ওনাকে এই পলিমার দেওয়া হয়েছিল। কিভাবে? এটা কিভাবে হবে? হ্যাঁ বস, আমি যখন রঞ্জিতের অ্যাটপসিটা আরো ভালো করে চেক করলাম, তখন আমি পলি অ্যাক্রিলিক পলিমার ছাড়াও অন্য কেমিক্যালের ট্রেস পেয়েছি। অন্য কেমিক্যাল? সেটা আবার কি? জিলেটিন। জিলেটিন তো গুলে গেছে, কিন্তু ওর ট্রেসেস এখনো পাওয়া যাচ্ছে বস। তুমি কি বলতে চাইছো বলো তো? কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ওর রক্তের মধ্যে জিলেটিন গেল তো গেল কি করে? জিলেটিন এইটা, ক্যাপসুলের খোলটা জিলেটিন দিয়ে তৈরি হয়, যার মধ্যে ওষুধটা ভরা হয়। আর এই খোল ততক্ষণ গলে না যতক্ষণ পর্যন্ত না সেটা তার কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পৌঁছায়, কারণ এই জিলেটিনটা গুলতেও একটু সময় লাগে। এই দেখো, এই জিলেটিনের ক্যাপসুলটা আমি জলের মধ্যে ফেললাম, এখন এটা গুলে যেতে একটু সময় নেবে। তার মানে সালুকে তুমি এটা বলতে চাইছো যে যে এটা করেছে সে পলিঅ্যাক্রিলিক পলিমার রঞ্জিতের শরীরে এই ক্যাপসুলে ভরে পাঠিয়ে দিয়েছে? না বস, ক্যাপসুলের ভেতর দিয়ে নয়, বরং সে পলিঅ্যাক্রিলিক পলিমারের ছোট ছোট টুকরোকে ওর মধ্যে ভরে দিয়েছিল। ও এটা চায়নি যে এই ক্যাপসুলটা ততক্ষণ কাজ করুক যতক্ষণ না ও হার্টে পৌঁছাচ্ছে। ওর সব কিছু জানা ছিল, জেলেটিনটা কতক্ষণে গলবে সেই সময়, কেমিক্যালটা হার্টে পৌঁছানোর সময়, সবকিছু ও জানতো। সেই জন্য খুব সচেতনভাবে প্ল্যানটা করেছে আর সফল হয়ে গেছে। তার জন্যই কি আপনার মনে হচ্ছে যে এই কাজটা অপারেশন চলাকালীন হয়নি? হ্যাঁ স্যার, আমাদের ক্যালকুলেশনের হিসাবে এই কেমিক্যাল সকাল 4টে থেকে 5টার মধ্যে রঞ্জিতের আইবি টিউব বা সেন্ট্রাল লাইনে দেওয়া হয়েছিল, আর ওর অপারেশন হয়েছিল 7টার সময়। তাহলে খোঁজ নিয়ে দেখতে হবে সকাল 4টে থেকে 5টার সময় কে গিয়েছিল ডক্টর রঞ্জিতের রুমে। স্যার স্যার ওই সময় আমি বাড়িতে ছিলাম। আর আপনার টিম? স্যার সকাল 6টার আগে আমাদের মধ্যে কেউ হসপিটালে আসেনি, আর সকাল 6:30টার সময় আমার টিম অপারেশনের জন্য রঞ্জিতের ঘরে গিয়েছিল। আসলে রঞ্জিত অর্গান ট্রান্সপ্লান্ট র্যাকেটের সঙ্গে যুক্ত ছিল, তো সেই কারণে ওর কিছু শত্রুও থাকতে পারে। এই পুরো ব্যাপারটা ইল্লিগাল অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপার। স্যার আমি এই ব্যাপারে খুব একটা তো ভালোভাবে জানি না, কিন্তু লোকেরা অভিযোগ করেছিল যে রঞ্জিত অর্গান ট্রান্সপ্লান্ট লিস্টে কালোবাজারি করত। কিরকম লিস্ট? যখনই কোনো পেশেন্টকে তার শরীরের অঙ্গ পরিবর্তন করতে হতো, তার প্রয়োজন হয় এমন একজন ডোনারের যার থেকে ওই অঙ্গটা নেওয়া যায়। অনেক সময় এই ধরনের পেশেন্ট কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করত। এই ধরনের পেশেন্টদের একটা লিস্ট হয়, আর যখনই ডোনার পাওয়া যায় ওই লিস্টের হিসেবে আগে এবং পরে ওই অঙ্গগুলো দেওয়া হয়। কিন্তু লোকেরা কমপ্লেন করেছিল যে ডক্টর রঞ্জিত প্রয়োজনীয় পেশেন্টদের ওই অঙ্গগুলো না দিয়ে ধনী এবং পয়সাওয়ালা লোকেদের অনেক বেশি দাম দিয়ে ওই অঙ্গগুলো বেচে দিত। কিন্তু এই কেসের কোনো রকম ফলাফল আসার আগেই কেউ ডক্টর রঞ্জিতকেই মেরে দিল স্যার। হসপিটালে কাল সকালে 4টে থেকে 5টার সময় যারা যারা উপস্থিত ছিল ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। অপারেশনের আগে পুরো সময় আমি ওনার সঙ্গে ছিলাম। স্যার, বৌদিকে যদি কোথাও যেতে হতো আমি আর ধরম ওখানেই থাকতাম। রাত্রে কে ছিল ওখানে? স্যার 12টা পর্যন্ত তো আমরা ছিলাম,
তারপরে আমরা চলে গেছিলাম। তাহলে ম্যাম রাত্রে আপনি ওখানে ছিলেন? হ্যাঁ 4 থেকে 5টার মধ্যেও কি? হ্যাঁ 4টে থেকে 5টার মধ্যে আমি ওখানেই ছিলাম। কিন্তু আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আমি আমার স্বামীকে মেরেছি? আমি ওনার স্ত্রী। এই সময় আমি ওনার পাশে থাকতাম না তো কোথায় থাকতাম? দেখুন ম্যাম, 4টে থেকে 5টার মধ্যে মিস্টার রঞ্জিতের আইভিতে ওই কেমিক্যালটা দেওয়া হয়েছে। আর যদি ওই সময় আপনি ওখানে থাকেন তাহলে এটাই তো প্রমাণিত হয় যে আপনি করেছেন। এ কি বলছেন আপনি? দেখুন আমার স্বামী যেমনই ছিলেন, ওনার উপর যতই অভিযোগ থাকুক না কেন, ও একজন ভালো স্বামী ছিল। ও আমার সবকিছু ছিল। আর আর ওকে মারার জন্য আমার কোনো কারণ নেই। দেখুন, আপনি যদি এটা নাই করে থাকেন তাহলে যেই এটা করে থাকুক না কেন, মানে ওই 4টে থেকে 5টার মধ্যে এখানে এসেছিল, তাকে তো আপনি দেখেছেনই। আমি ঘড়ি তো দেখিনি, কিন্তু মোটামুটি ওই সময় ওয়ার্ডে একজন ডক্টর এসেছিলেন। আমি ওনার মুখ দেখতে পাইনি, কেননা মুখে মাস্ক ছিল। কি হয়েছে ডক্টর? সব ঠিক আছে তো? ওর সিআরপি রিপোর্ট নর্মাল তো? ডক্টর আপনি কিছু বলছেন না কেন? কোনো চিন্তার কারণ নেই তো? ডক্টর ডক্টর এই 4টে থেকে 5টার মধ্যে মিস্টার রঞ্জিতকে যে আইভি ব্যাগটা লাগানো হয়েছিল ওটা কে লাগিয়েছিল? স্যার আমি রাতে 12টার সময় লাগিয়েছিলাম, ওটা সকাল অবধি চলছিল। স্যার, হতে পারে আইভি ব্যাগ বদলে দেওয়া হয়েছে। এই আইভি ব্যাগ আপনারা রাখেন কোথায়, আর কার কার যাবার পারমিশন আছে? স্যার স্টোর রুমে রেখেছিলাম, আর ওখানে সবাই যেতে আসতে পারে। ওই সময় হসপিটালে কজন লোক ছিল? স্যার ওখানে অনেক লোক ছিল, কিন্তু রঞ্জিত স্যারকে যে ওয়ার্ডে রাখা হয়েছিল সেটা স্পেশাল ওয়ার্ড ছিল, আর ওখানে কেউ আসতে পারতো না। আর ওখানে শুধু হসপিটালের স্টাফরাই যেতে পারতো, যেমন প্যাথোলজিস্ট, স্টাফ, নার্স, ডক্টরস আর পেশেন্ট, আর ওনাদের আত্মীয়রা। আর ডক্টর তেজ, আপনি ওখানে ডিউটিতে ছিলেন? হ্যাঁ, কিন্তু স্যার ভোর 4টে থেকে 5টার মধ্যে আমি মিস্টার রঞ্জিতের ঘরে যাইনি, আর আমি কোনো সার্জারির মাস্ক পরেছিলাম না। যদি আপনি মাস্ক পরে ওখানে না গিয়ে থাকেন তাহলে সেই লোকটাকে যে ডাক্তারের বেশে মাস্ক পরে ওখানে গেছিল আর রঞ্জিতকে খুন করে? স্যার, ইনি যেমন বলছেন যে হসপিটাল স্টাফ ছাড়াও রোগী আর তার পরিবারের লোকজনও ছিল, ওদের মধ্যে কেউ করেনি তো? চলো দেখি, আসুন ডাক্তারবাবু। স্যার, এই ওয়ার্ডে সেই সব পেশেন্ট আছে যারা কালকে অ্যাডমিট ছিল। আমি এদের কাছে কিছু জিজ্ঞাসা করতে পারি? জিজ্ঞাসা করতে পারেন স্যার, কিন্তু এখানে এমন কোনো পেশেন্ট নেই যে নিজে হেঁটে ওখানে যেতে পারেন। নিজে যেতে না পারে? এদের মধ্যে কেউ তো একজন খুনিকে দেখেছে। স্যার, এখানে এমন 2জন পেশেন্ট আছে যাদের সার্জারি হয়েছে, বাকিদের অবস্থা এমন নেই যে এখান থেকে নিজে হেঁটে বেরোতে পারেন। আচ্ছা, এই কজনই রুগী আছে, এদের ছাড়া আর কেউ না? মানে এমন কোনো পেশেন্ট কালকে এখানে ছিল কিন্তু আজকে নেই? হ্যাঁ স্যার, একটা লোক ছিল যে মিস্টার রঞ্জিতের সার্জারির একদিন আগে এসেছিল। ওর বুকে যন্ত্রণা হচ্ছিল, আমরা সব টেস্ট করেছি, কিন্তু সব রিপোর্ট নর্মাল এসেছিল। ভরসা রাখো প্রফুল, সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু এক্ষুনি আসবেন, ভরসা রাখো, একটু ভরসা রাখো, চিন্তা করো না। ডাক্তারবাবু দেখুন না, ও খুব কষ্ট পাচ্ছে। ডোন্ট ওয়ারি, আমি চেক করছি। দেখুন, ইসিজি, অ্যাঞ্জিওগ্রাম সব নর্মাল আছে। আমার মনে হচ্ছে না এনার কোনো হার্টের প্রবলেম আছে, আমার মনে হচ্ছে এনার গ্যাসের প্রবলেম আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। বাড়ি? না না ডাক্তারবাবু, আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনি অন্তত রাতটা ওনাকে এখানে থাকতে দিন। দেখুন, আমার মনে হচ্ছে না এর কোনো প্রয়োজন আছে, কিন্তু আপনি যখন বলছেন, নার্স এনাকে অ্যাডমিট করে নাও। ডোন্ট ওয়ারি, ইউ উইল বি ওকে। এই প্রফুল্ল হসপিটাল থেকে ডিসচার্জ কখন হয়েছে? স্যার, এই ধরুন 9:30 10টার সময়। 9:30 10টার সময়? পঙ্কজ, এই প্রফুল্লর ব্যাপারে খোঁজ নাও, আর এই হসপিটালে যে ও ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়েছে ওটা ক্রস চেক করো। স্যার,
হ্যাঁ পঙ্কজ, প্রফুল্লর ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার। পারোনি? স্যার, হসপিটালে প্রফুল্ল যত কিছু ডিটেলস দিয়েছিল স্যার সবটাই ভুল। আর স্যার ও পেমেন্টও ফুললি ক্যাশে করেছিল। কিন্তু এই ওয়ার্ড বয় অ্যাম্বুলেন্সে করে প্রফুল্লকে হসপিটালে নিয়ে গিয়েছিল। কোথা থেকে উঠিয়েছিল ওকে? মালার থেকে স্যার, কিন্তু আমি ওর ওয়াইফকে চিনি। ওয়াইফকে তুমি চেনো? কি করে? ও পিকক বারের 1 নম্বর ডান্সার চেরি। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি ওর ফ্যান ছিলাম স্যার। 1 বছর ধরে রোজ প্রত্যেক সপ্তাহে ওখানে যেতাম স্যার, শুধু ওর জন্য। আমার দিকে ও কখনো তাকাতোই না। আর ওই দিন অ্যাম্বুলেন্সে কত ভালোবেসে স্বামী টেক কেয়ার করছিল, দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। ওটা দেখে আমার মন ভেঙে যায়। রূপালী আসলে পিকক বারের ডান্সার স্যার, চেরি। রূপালী, পিকক বারের ডান্সার রূপালী। রূপালী ওরফে চেরি। এই চেরির সঙ্গে গিয়ে দেখা করো, খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। এই আমাদের প্রফুল্লর ব্যাপারে সমস্ত কিছু বলে দেবে। স্যার, ওই যে চেরি আজকে খুব খুশি দেখাচ্ছে। চেরির কথা ছাড়, ওই লোকটা কোথায়? ই কোথায় যাচ্ছে স্যার? স্যার, এই হলো চেরির স্বামী। এ দুদিন আগে ওর হার্ট অ্যাটাক হয়েছিল, আর এখন বাড়ি বসে রোম্যান্স করছে। দেখ, আমি কাজ পুরোপুরি করেছি বস, তো পুরো টাকা লাগবে। শোন 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 শোন, তুই বললি ওকে মেরে ফেলতে, আমি মেরে দিয়েছি। এবার কিভাবে করেছি, কি করেছি, এসবের ভেতর ঢুকিস না। দেখ 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 দেখ, এখন আমাকে এটা বল, আমি টাকা নিতে কোথায় যাব? ব্যাস, ঠিক আছে, কাল সকাল 10টায়, ঠিক আছে? স্যার, ও নিজের মুখে বলেছে যে খুন ও করেছে। ওর বসের সঙ্গে ফোনে কথা বলছিল, আরে কিছু টাকা পয়সা পাবে তাই। আর কাল সকালে দেখা করবে ওরা। ওকে ধরবো এখন? না না, এখন না। ও যখন ওর বসের সঙ্গে দেখা করবে তখন আমরাও দেখা করে নেব ওর বসের সঙ্গে। জানতে পারা যাবে আসল খেলোয়াড় কে। এ করছেটা কি এখানে? এখানেও কি করছিল?
এসেছিল খালি হাতে আর এখন ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে। আর এই বস তো খুবই চালাক, একে ধরি বরং। কে তোমরা? আরে ওসব কথা ছাড়ো, আগেই ব্যাগ, এটাকে খুলে দেখাও কি আছে এর আরে মধ্যে। জিনিসপত্র আছে আমার, আর কি থাকবে? কারা আপনারা? সিআইডি। সিআইডি? তুই এটা বল, রঞ্জিতকে তুই কেন মেরেছিস? হ্যাঁ, স্যার। তার কথায় মেরেছিস তুই? স্যার আমার রঞ্জিত কে রঞ্জিত স্যার? এই, আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। না না, তুই তো ফোনে নিজের অপরাধ স্বীকার করেছিস, এবার আমাদেরও একটু বল। স্যার আমি কিছু দোষ করিনি স্যার। স্যার ফোনে স্যার মিথ্যে বলেছিলাম স্যার, ফোনে সত্যি বলছি স্যার। আগে মিথ্যে কথা বলেছিলে না এখন মিথ্যে কথা বলছো? স্যার এখন আপনার সামনে সব সত্যি কথা বলছি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, কিছু করিনি স্যার। তাহলে এই মিথ্যে হার্ট অ্যাটাকের বাহানা করে হসপিটালে কেন ভর্তি হয়েছিলি? স্যার আমি ওখানে ভর্তি হয়েছিলাম স্যার, ওকে মারবো বলেই ভর্তি হয়েছিলাম, কিন্তু স্যার ও আমার মারার আগেই মরে গেছে। মারা গেছে? আমরা খুব ভালো করে জানি রঞ্জিতের ব্লাডে ওই জিলেটিন কোটেড কেমিক্যাল তুই মিশিয়েছিলি, পলিঅ্যাক্রিলেট পলিমার। কি স্যার, কি বলেন স্যার? কি স্যার, কি বলছেন স্যার? স্যার এত বড় বড় নাম যদি মনে রাখতে পারতাম তাহলে ডাক্তার হয়ে যেতাম না স্যার। স্যার আমি না স্যার এইটা ফেল করেছি স্যার, ফেল স্যার। স্যার এই কিলোমিটার পলিগ্রিপ কি বললেন স্যার, আমি কিছু বুঝতে পারলাম না স্যার। আমি ওখানে ছিলাম, সুযোগ পেলেই ওর গলা টিপে গলা ছুরি দিয়ে মেরে দিয়ে চলে আসতাম, কিন্তু সুযোগই পেলাম না স্যার, সুযোগই পেলাম না স্যার। ও কোথায় একটা ভর্তি হয়ে গেল, তারপর চিড়ে ফাড়ে কী সব করে দিল ওরা, আর অপারেশনের রুমে স্যার ওদিকে ভর্তি করে দিল স্যার। স্যার তো সকালে খবর এলো স্যার ও মরে গেছে। স্যার সত্যি বলছি স্যার, স্যার নইলে চেরিকে জিজ্ঞেস করে নিন না স্যার। আচ্ছা, তাহলে এই এতগুলো টাকা আর ওই ফোন কল? স্যার আমাকে একটা লোক ফোন করে বলল যে ও আমাকে টাকা দেবে, অর্ধেকটা কাজের আগে দেবে আর অর্ধেকটা কাজের পরে দেবে, কিন্তু ও আমার মারার আগেই স্যার নিজেই তো মরে গেল স্যার। তাই আমি ভাবলাম আমি নিজের লোকসান কেন করবো স্যার, আমি পার্টিকে মিথ্যে বলেছি স্যার। মিথ্যে? হ্যাঁ, হসপিটালে 4টে থেকে 5টার মধ্যে রঞ্জিতের রুমে তুমি গেছিলে না ডাক্তারের পোশাকে? স্যার গেছিলাম স্যার। স্যার সারা রাত লোকেরা এদিক ওদিক আসছিল স্যার। সকাল 4টে বা 5টার সময় যখন পরিবেশ একটু শান্ত হলো তো আমি ডাক্তারের এদিক ওদিক মাস্ক টাক্স লাগিয়ে কোট পরে ওখানে গেলাম স্যার। আমি যখনই ওকে মারতে যাব না তখন পাশের একজন উঠে পড়েছিল। কি হয়েছে ডাক্তার? আমাকে আসল ডাক্তার ভেবে প্রশ্ন করা শুরু করে দিল। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি কি জবাব দিতাম স্যার। তো আমি ওখান থেকে পালিয়ে গেলাম, সত্যি বলছি স্যার পালিয়ে গেছিলাম আমি। ওই কন্ট্রাক্ট তোকে কে দিয়েছিল? স্যার আমি ওর নাম ঠিকানা জানি না স্যার। স্যার কোনো প্রাইভেট নাম্বার বা এরকম কিছু থেকে ফোন করে স্যার। ও আগেও এভাবেই টাকা দিয়েছিল স্যার, আর এবারেরটাও একইভাবে স্যার। সত্যি বলছি স্যার, স্যার সত্যি বলছি স্যার। স্যার স্যার আপনারা আমাকে এখানে কেন ডেকেছেন? প্রফুল্লকে চেনো? প্রফুল? কে প্রফুল? প্রফুল্ল? আরে আমারই মাথা খারাপ, তুমি তো ওকে চেনোই না, কোনোদিন দেখোই নি, তুমি শুধু ওর সঙ্গে ফোনেই কথা বলেছো। আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না স্যার। কোনো ব্যাপার না, আমরা মনে করিয়ে দিচ্ছি। কি ব্যাপার, এখনো কিছু বলার আছে তোমার? তাহলে গগন বলে ফেলো, কেন তুমি মারতে চেয়েছিলে রঞ্জিতকে? বলো তাড়াতাড়ি। স্যার রঞ্জিত বাবুর সাথে ওই কিডনি র্যাকেটে আমিও যুক্ত ছিলাম, কিন্তু স্যার কালোবাজারি আমি করিনি। আমি তো শুধু স্যার রঞ্জিত বাবুকে বড় বড় পার্টি এনে দিতাম, বাকি সব তো উনিই করতেন স্যার।
যখন এই কেসটা হলো আমি জানতাম ফেঁসে গেলে রঞ্জিত বাবু সব দোষ আমার উপর চাপিয়ে দেবে স্যার। এর থেকে বাঁচার জন্য আমি রঞ্জিত বাবুকে মারার প্ল্যান করলাম স্যার, আর এর জন্য আমি প্রফুলকে কন্ট্যাক্ট করলাম। লজ্জা হওয়া উচিত তোমার। টাকার লোভে পড়ে তুমি এত ঘৃণ্য কাজ করেছো। তোমার তো কঠোরতম শাস্তি হওয়া উচিত, বুঝেছো? কঠোরতম শাস্তি। পঙ্কজকে নিয়ে যাও। চলো। স্যার আমরা তো ঘুরে ফিরে সেখানেই এসে গেলাম। প্রফুল্ল আমাদেরকে বলেছিল যে ও রঞ্জিতকে মারেনি, তাহলে কে করেছে এটা? এই প্রফুল্ল নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে, কিছু নিশ্চয়ই লুকোচ্ছে এই প্রফুল্ল। তুমি সবসময় ওই রুমটার দিকেই নজর রেখেছিলে। তোমার কি কিছু মনে আছে যে ওই রাতে ওই রুমে কে গেছিল? বা সকালে 4টে থেকে 5টার মধ্যে ওই রুমে কে গেছিল? স্যার, ওই রাতে রঞ্জিত স্যারের ঘরে অনেক লোক আসা যাওয়া করেছিল স্যার। আমি তো এই সুযোগের অপেক্ষা করছিলাম যে কেউ না থাক আর আমি আমার কাজটা শেষ করে ফেলি। কিন্তু স্যার 4টে বা 5টার সময় স্টাফেদের সকলে চলে গেল। তার মানে দয়া, অভিজিৎ খুনি সেই লোক। প্রফুল্ল। স্যার, প্যাথোলজি ল্যাব অ্যাসিস্ট্যান্ট সঞ্জীব। না স্যার, চলো। না না, বলো সব কিছু ঠিকঠাক বলো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, এসব কিছু আমিই করেছি। আমি ওই পলিমারটাকে সেন্ট্রাল লাইনে দিয়ে দিয়েছিলাম যাতে ও মরেও যায় আর কারোর সন্দেহ পর্যন্ত না হয়। আমি তো চেয়েছিলাম স্যার ও অপারেশন চলাকালীনই মরে যাক, কিন্তু ও পরে মারা গেছে, তাই তো? কিন্তু কেন কেন মেরেছো তুমি ডক্টর রঞ্জিতকে? এমন কোন শত্রুতা ছিল তোমার সঙ্গে ডক্টর রঞ্জিতের সঙ্গে? ও আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল স্যার। ও আমার মেয়েকে মেরে ফেলেছিল স্যার, মেয়েকে মেরে ফেলেছিল। কি বাজে কথা বলছো? রঞ্জিত কখনো কাউকে খুন করতে পারে না। এরকম আমারও মনে হয়েছিল। আমি 15 বছর এই হাসপাতালে সততার সঙ্গে কাজ করেছি, আর একদিন আমি হঠাৎই জানতে পারি যে আমার মেয়ের বডি অর্গান ফেল হয়ে গেছিল। ওকে বাঁচানোর জন্য নতুন বডি অর্গান পাওয়াটা খুব দরকার ছিল স্যার, আর ওটা পাওয়া গেছিল। একটা ডোনার পাওয়া গেল স্যার, আর কয়েকদিনের মধ্যেই ওকে নতুন বডি অর্গান দেওয়ার কথা ছিল। ওর নতুন জীবন পাওয়ার ছিল স্যার, নতুন জীবন। আমি খুশিতে পাগল ছিলাম স্যার, খুশিতে পাগল হয়ে গেছিলাম স্যার। সব ব্যবস্থা হয়ে গেছিল এই হাসপাতালেই স্যার। অপারেশনও হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে আরো অপেক্ষা করার জন্য বলা হলো।
ও ছোট্ট প্রাণ ছিল, আর কতদিন অপেক্ষা করবে স্যার? চলে গেল, আমায় ছেড়ে চলে গেল স্যার। তারপর আমি একদিন অফিসে ওর কেস পেপার দেখলাম স্যার। আমি জানতে পারি ওর বডি অর্গান ম্যাচ করে গিয়েছিল। আমাকে মিথ্যে কথা বলা হয়েছিল যে ম্যাচ হচ্ছে না, মিথ্যে বলা হয়েছিল স্যার। ওটা কয়েকটা টাকার জন্য অন্য কাউকে দেওয়া হয়ে গেছিল স্যার। শুধু কয়েকটা টাকার জন্য, কিছু বেশি টাকার জন্য আমার মেয়ে আমার থেকে চলে গেল স্যার, আমাকে ছেড়ে চলে গেল স্যার। স্যার ওই দিন আমি দিব্যি করে নিয়েছিলাম, যেদিন আমি সুযোগ পাবো ওকে আমি ছাড়বো না, আমি তো বদলা নিয়েই ছাড়বো স্যার। দিব্যি করেছিলাম আমি। তাতে কি কোনো লাভ হলো? তোমার মেয়েকে কি ফিরে পেয়েছো? প্রতিশোধের আগুনে তুমি একজনের প্রাণ নিলে, আর নিজেই তুমি অপরাধী হলে। আইন তোমাকে ক্ষমা করবে না, তোমার কঠোরতম শাস্তি হবে।